সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ বিভাজন অধ্যায়ের মায়োসিস সম্পর্কে আলোচনা করব। উপস্থাপনা রয়েছি আমি কনককান্তি সরকার, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, নীলফামারী। শুরুতে আমরা জানবো মায়োসিস কোষ বিভাজন কি। তোমরা পূর্বের ক্লাসে এই সংক্রান্ত বিস্তারিত অনেক জেনেছো, তারপরও এখানে আরো বেশি কিছু আরো উচ্চ অনেক তথ্য এখানে সমৃদ্ধ করা হয়েছে। সুতরাং এখানে তোমরা আরো নতুন কিছু ইনফরমেশন পাবা। তো তো মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বলতে গেলে সেটা বলতে হয় যে এটা কি, সংজ্ঞাটা কি, আসলে জিনিসটা কি। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজনে একটি প্রকৃত কোষে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ে একবার বিভক্ত হয় এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অর্থাৎ এখানে যে বৈশিষ্ট্য কি, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে এবং নিউক্লিয়াসটা এখানে একবার বিভাজিত হবে। যেখানে আমরা মিওসিসের ক্ষেত্রে পড়বো সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে না। অর্ধেক না হয়ে কি হবে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। বিষয়টা এরকম যদি আমি ব্যাখ্যা করি, এর আগে আমরা আলোচনা করেছিলাম সেল সাইকেল বা কোষ চক্র। তো কোষ চক্রতে তোমরা দেখেছো যেখানে ইন্টারফেস দশাতে, সেখানে ইন্টারফেস দশাতে রয়েছে G1, S এবং G2, অর্থাৎ গ্যাপ 1 সিনথেসিস এবং গ্যাপ 2। তো সিনথেসিস স্টেজে তোমরা দেখেছো যে সেই সিনথেসিস বা সংশ্লেষণ দশাতে কি হয়, সেখানে কিন্তু রেপ্লিকেশন ঘটে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা ডাবল হয়ে যায়। হ্যাঁ, তো সেখানে ডাবল হয়ে যায় তার মানে কি, যা ক্রোমোজোম থাকে তার সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, তারপর সেই দ্বিগুণ হওয়া ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়। এই জন্য ক্রোমোজোম সংখ্যা এখানে সমান থাকে। একটা কোষ ভেঙে দুইটা কোষ পরিণত হলেও যেহেতু ক্রোমোজোম সংখ্যা এবং কোষীয় উপাদানগুলোর আগেই দ্বিগুণ হয়ে আছে, সুতরাং এটা সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ হয়ে আলাদা আলাদা দুটো নতুন কোষে পরিণত হয়। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের একটা বিশেষত্ব। এখন মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মূলত এটি ভাজক টিস্যুতে ঘটে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভাজক টিস্যু, যেখানে কুচি, কাণ্ড, মূলের অগ্রভাগ যেখানে আছে ভাজক কলার বিদ্যমান, সেখানে মূলত ঘটে। তোমরা জানো যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু দুই ধরনের টিস্যু আছে। তো যারা বিভাজনক্ষম তারা আছে ভাজক টিস্যু, এবং এই ভাজক টিস্যুতে মূলত মায়োসিস ঘটে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোথায় হয়? দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ অর্থাৎ দৈহিক বৃদ্ধিতে ছোট্ট একটা জাইগোট, একটি এক কোষী একটি জাইগোট যদি হয় একটা প্রাণীর, তো সেই জাইগোটটা যখন বিভাজন হয় তখন এই জাইগোট থেকে সেটা কিন্তু মূলত মাইটোসিস বিভাজন দ্বারা বিভাজিত হয়ে এটা কিন্তু অসংখ্য কোষে পরিণত হয়। একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে কিন্তু অসংখ্য কোষে পরিণত হয়। এই যে করে পূর্ণাঙ্গ একটা দেহ তৈরি হয়। তো এই যে সমগ্র সারা জীবন ধরে যে কোষ বিভাজনটা ঘটে, এটা কিন্তু মাইটোসিস। আর মিওসিস কিন্তু সবসময় ঘটে না। মিওসিস কখন ঘটে? শুধুমাত্র জনন মাতৃকোষে ঘটে। এটা যখন গ্যামেট তৈরি করবে তখন শুধুমাত্র মিওসিস ঘটে। ঠিক আছে, তোমরা মোটামুটি আসলে বুঝতে পেরেছো। এখন আমরা কিছু তথ্যাবলী জানবো। তো এই যে আমরা যে নিউক্লিয়াসের বিভাজন আমরা যে জানলাম যে মাইটোসিস বিভাজনটা মূলত দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেটা নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো মূলত এই ক্যারিওকাইনেসিস নামটা কে দিয়েছেন? নামটা দিয়েছেন স্লেইখার। কত সালে? 1879 সালে তিনি প্রথম এই নামকরণ করেছিলেন। এটাকে নাম দিয়েছেন ক্যারিওকাইনেসিস। যদিও পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে কি করেন, এই নামটাকে, এই নাম মানে এই নিউক্লিয়াসের বিভাজনের এই নামটাকে পরিবর্তন করে কি রাখেন? মাইটোসিস। অর্থাৎ এই বিভাজনটাকে নাম রাখেন তিনি, অর্থাৎ মাইটোসিস। অর্থাৎ মাইটোসিস বিভাজনটার নাম রাখেন তিনি, আর নিউক্লিয়াসের বিভাজন যে ক্যারিওকাইনেসিস সেটা রাখেন কোথায়? কে রাখেন? সেটা রাখেন স্লেইখার। আর হোয়াইটম্যান কি করেন? এটাকে তিনি সাইটোপ্লাজমের বিভাজনটা যে সাইটোকাইনেসিস সেই নামটা নামকরণ করেন। হ্যাঁ, এখন আমরা দেখি মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ। মাইটোসিস কোষ বিভাজন মূলত দুইটি পর্যায়ে ঘটে, একটা আছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস, যেটা আমরা একটু বললাম। তো এই পুরো প্রক্রিয়াটা মূলত কি হয়, যে মূলত যে নিউক্লিয়াসের যে বিভাজনটা আছে সেটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে প্রক্রিয়াটাকে, যেটা হচ্ছে কি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তা আমরা যদি এখন একটু চিত্রতে দেখি যে আসলে কেমন দেখতে হয় এই জিনিসটা, মানে এই যে মাইটোসিস কোষ বিভাজনটা আসলে কেমন কেমন হয়, সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজের কি? এটা হচ্ছে প্রোফেজ দশা, এটা হচ্ছে প্রোমেটাফেজ, এটা হচ্ছে মেটাফেজ, একটা অ্যানাফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ। তো প্রোফেজ দশাতে কি হচ্ছে? প্রোফেজ দশাতে আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত আছে, মানে কোষের মধ্যে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম হিসেবে এটা
সজ্জিত অবস্থায় আছে। দেখো এটা হচ্ছে সত্যিকার একটি এই লাইনে যে সমস্ত চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম অরিজিনাল মানে সত্যিকারের ছবি। এটা কোষ বিভাজন ঘটার সময় মাইক্রোস্কোপ দিয়ে ছবিগুলো তোলা। দেখো এখানে সব কেমন যেন হেফাজত হয়ে আছে, গুচ্ছক মানে একদম পুরো এক জায়গায় জালিকাকার মতো হয়ে আছে, জট পাকায় রয়েছে। এটা হচ্ছে মূলত প্রোফেজ দশা। দ্বিতীয়টা হচ্ছে প্রো মেটাফেজ। এখানে কি স্পিন্ডেল তন্তুগুলো তৈরি হয়ে ক্রোমোজোম যে ক্রোমাটিড গুলো আছে, হ্যাঁ, সেটাকে বিষুবীয় অঞ্চলের দিকে ধাবিত করার চেষ্টা করছে। এটা হচ্ছে প্রো মেটাফেজে। দেখো এখানে দেখো চিত্রের মধ্যে ওইরকম কিছু একটা মনে হচ্ছে। এবং মেটাফেজ দশা কি হয় যে এটা একদম বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার গুলো সজ্জিত হয়। দেখো এখানেও তাই হয়েছে, বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার গুলো সজ্জিত হয়েছে। এবং অ্যানাফেজ দশা কি হয়, দুই প্রান্তে স্পিন্ডল তন্তু কি করে, দুই প্রান্তে এই ক্রোমোজোমের গুলোকে দুই বিভাগে বিভক্ত করে দুই পাশে নিয়ে যায়। এবং পরিশেষে টেলোফেজ দশাতে দুই প্রান্তে যা কমপ্লিট হয়ে গিয়ে সেই যে ক্রোমাটিড তৈরি হয়েছিল সেই ক্রোমাটিড গুলো আবার রেটিকুলামে রূপান্তরিত হয়। তো এই হচ্ছে মোটামুটি মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো। আমরা এখন একটু বিস্তারিত দেখি জিনিসটা আসলে কি। প্রথমে রয়েছে প্রোফেজ। প্রোফেজে কি হচ্ছে, এখানে দেখো আমরা যেটা দেখলাম যে কোষে প্রথমের দিকে ক্রোমোজোম গুলো নিউক্লিয়ার রেটিকুলাম থাকলে পরবর্তীতে এটা হলো উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। তো প্রথমে দেখো নিউক্লিয়ার রেটিকুলাম আকারে সজ্জিত রয়েছে এবং সেটা কি হয় আস্তে আস্তে কি হয়, ক্রোমোজোম গুলো খাটো মোটা জল বিয়োজন করে, হ্যাঁ, এবং এটা খাটো মোটা হয়ে গিয়ে স্পষ্ট হয়। অর্থাৎ যখন নিউক্লিয়ার রেটিকুলাম আকারে থাকে তখন কিন্তু ক্রোমোজোমকে দেখা যায় না। এটা যখন ক্রোমাটিড আকার ধারণ করে, অর্থাৎ খাটো মোটা কুণ্ডলিত হয়ে যখন ছোট আকার ধারণ করে, তখন কিন্তু এটাকে তখন ক্রোমোজোমগুলোকে কিন্তু স্পষ্ট দেখা যায়, যেটা তোমরা একটু আগে ছবিতে আমরা দেখলাম যে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, হ্যাঁ। এবং এটা কিন্তু প্রাথমিক অবস্থা প্রোফেজের, এটা হচ্ছে শেষ অবস্থা। দেখো ক্রোমাটিড গুলো সুন্দরভাবে ক্রোমোজোম গুলো এখানে সজ্জিত হয়ে আছে, এমনি ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে কোনো সজ্জা বিন্যাস তেমন থাকে না। সজ্জা বিন্যাস মূলত প্রোমেটাফেজ থেকে শুরু হয়। কিরকম হয়, আচ্ছা সেটা জানার আগে আমার প্রোফেজ সম্পর্কে যে বিস্তারিত বৈশিষ্ট্যগুলো একটু দেখি। সেটা হচ্ছে কি, কোষের নিউক্লিয়াসের আকার বড় হয়, আর এটা কিন্তু দীর্ঘস্থায়ী পর্যায়, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এবং এটা হচ্ছে কি নিউক্লিয়াসের আকার বড় হয়। নিউক্লিয়াস আকারে কেন বড় হয়, যেহেতু নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমোজোম গুলো থাকে এবং সেগুলো বিভাজন করবে, সেজন্য তার অনেক কিছু। আর ক্রোমোজোম নিউক্লিয়াসে যতটুকু নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থাকে সেগুলোকে কি হয়, সিনথেসিস স্টেজে সব ডাবল হয়ে যায়। সেই জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু তখন, আর অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে সেগুলো কিন্তু সব অদৃশ্য হয়ে যায়। ফলে এখানে মুখ্য বিষয় হচ্ছে কিন্তু নিউক্লিয়ার ম্যাটেরিয়াল যেটা, অর্থাৎ ক্রোমোজোম গুলো। সেজন্য এই নিউক্লিয়াসটা আকার বড় হয়। পানি বিয়োজনের ফলে জড়ানো সুতার মতো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু ভেঙে গিয়ে নির্দিষ্ট সংখ্যক কতকগুলো সরল আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম গঠন করে। মানে নিউক্লিয়ার রেটিকুলাম যেটা থাকে, সেই নিউক্লিয়ার রেটিকুলাম তন্তু আকারে সাজানো ছিল, সেটা কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে এটা কিন্তু সরল আকারে আঁকাবাঁকা সুতার মতো গঠন তৈরি করে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড উৎপন্ন করে। প্রতিটি ক্রোমোজোম কটা আছে, দুইটা, কারণ যেহেতু বিভাজন হবে দুই পাশে দুই প্রান্ত দুইটা অংশ চলে যাবে, সেজন্য এটাকে ক্রোমাটিড দুইটি করে করে ক্রোমাটিড উৎপন্ন হয়। এবং ক্রোমাটিড দুইটি সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত থেকে পরস্পর প্রায় সমান্তরালে অবস্থান করে। তাহলে সেন্ট্রোমিয়ার গুলো কি হচ্ছে, যে সেন্ট্রোমিয়ার গুলো কি হচ্ছে, ক্রোমাটিড গুলো দুই পাশে থাকে এবং মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, এবং সেন্ট্রোমিয়ার থেকে কি দুই প্রান্তে সমান্তরাল বরাবর ক্রোমাটিড গুলো বাহুগুলো অবস্থান করে। এটা হচ্ছে মূলত প্রোফেজ দশার যে প্রধান বৈশিষ্ট্যগুলো। এরপর আছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে খেয়াল করো, প্রোমেটাফেজে কিন্তু কি হচ্ছে, ক্রোমোজোম গুলো কিন্তু বিষুবীয় অঞ্চলের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করছে। মানে অর্থাৎ এখানে স্পিন্ডল তন্তু তৈরি হয়েছে, হ্যাঁ, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে কি সেন্ট্রিওল দুই ভাগে বিভক্ত, দুই প্রান্তে চলে যায় এবং সেখান থেকে অ্যাস্টার রে তৈরি করে, এবং সেই অ্যাস্টার রশ্মিগুলো এই মাথা থেকে মাথা, অর্থাৎ এই মানে দুই মেরুর মধ্যে সংযোগ তৈরি করে, এবং যে স্থানে গিয়ে সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত হয় সেখানে সেই অংশ দিয়ে দুই পাশে টানার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। ঠিক অনুরূপভাবে উদ্ভিদ কোষে তাই, এখানে সেন্ট্রিওল না থেকে বরং এখানে স্পিন্ডল তন্তুগুলো কি হয়, এখানে ছড়িয়ে ছিটিয়ে উভয় মেরুর মধ্যবর্তী অংশে সংযোগ করে। দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত সংযোগ করেছে, হ্যাঁ। এবং কি হয়, এই দশা কিন্তু যে নিউক্লিওলাসটা আছে এটা কিন্তু লুপ্ত প্রায়, অর্থাৎ এটা প্রায় ডিসঅ্যাপিয়ার বা অদৃশ্য হওয়ার পর্যায়ের দিকে চলে যায়, হ্যাঁ। এবং এই ঘটনাটা ঘটে। আমরা যদি বৈশিষ্ট্যগুলো একটু দেখি, যে এটা কিন্তু দ্বিতীয় দশা এবং স্বল্প স্থায়ী। এটা কিন্তু বেশি সময় ধরে হয় না, অল্প সময় ধরে হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এখানে নিউক্লিয়ার মেমব্রেন গুলো কিন্তু কি হচ্ছে, দেখো এখানে কিন্তু
ভেঙে যাচ্ছে, দেখো ডট ডট দেওয়া আছে, তার মানে কি এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন নাই, মানে ভেঙে গেছে। তো এইটা বিলুপ্তর ঘটে এখানে, এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের মানে এই দশা শেষ হতে হতেই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস কিন্তু আর থাকে না, এগুলো কিন্তু সব বিলুপ্ত হয়ে যায়। এবং প্রোটিন নির্মিত ও দুই মেরু বিশিষ্ট তন্তুযুক্ত একটি স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। এই যে স্পিন্ডল যন্ত্র, এগুলো কিন্তু প্রোটিন নির্মিত। এই স্পিন্ডল যন্ত্রগুলো আবিষ্কার হয়ে স্পিন্ডল তন্তুগুলো এখানে আবির্ভাব ঘটতেছে। এবং স্পিন্ডল যন্ত্র দুই ধরনের তন্তু দেখা যায়, একটা হচ্ছে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত স্পিন্ডল তন্তু, হ্যাঁ, যেমন এই মেরু থেকে এই মেরু পর্যন্ত স্পিন্ডল তন্তু। আরেকটা কি আছে, সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত আকর্ষণ তন্তু। কি হচ্ছে, এই যে এটা দেখো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে আকর্ষিত তন্তু, এখানে দেখো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়ে গেছে। তো এইগুলা এখানে তাই যে তার মানে যে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় একটা তন্তু, আর একটা এই পাশ থেকে ও পাশে দুই মেরুর দিকে এবার এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত যেটা বিস্তৃত স্পিন্ডল তন্তু, এই দুই ধরনের তন্তু এখানে দেখা যায়। এরপর আছে মেটাফেজ। মেটাফেজ দশে কি হয়, যে এই যে ক্রোমোজোম গুলোকে বা ক্রোমাটিড গুলোকে কি হয় বিষুবীয় অঞ্চল, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চলে এসে সজ্জিত করে সেন্ট্রোমিয়ার। দেখো সেন্ট্রোমিয়ার গুলো একদম সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে, এখানেও তাই বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়েছে। বাহুগুলো তাদের গঠন অনুসারে ভিন্ন ভিন্ন আকৃতিতে আকার ধারণ করে থাকতে পারে, কিন্তু বাহু যেদিকে থাক না কেন সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কি যে সেন্ট্রোমিয়ার গুলো মাঝামাঝি থাকবে, যেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলে থাকবে। তো বৈশিষ্ট্যগুলো একটু দেখি। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, এখানে নিউক্লিয়ার মেমব্রেন নাই, দেখো খেয়াল করো, নিউক্লিয়ার মেমব্রেনটা আগের দশা আমরা দেখছি একটু ছিল, ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একবারে বিলুপ্ত হয়ে গেছে। এবং স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয় এবং ক্রোমোজোমগুলো এর বিষুবীয় অঞ্চলে এসে সেন্ট্রোমিয়ারের মাধ্যম ক্রোমোজোমাল তন্তুর সাথে লেগে যায়। তার মানে কি হলো, স্পিন্ডল যন্ত্র, এই যে এটাকে বলে স্পিন্ডল যন্ত্র, এটা যখন তৈরি হয়, গঠন সম্পূর্ণ হয়ে যায়, তখন কি হয়, ক্রোমোজোমগুলো কি হয়, সেন্ট্রোমিয়ারের সাথে এই স্পিন্ডল যন্ত্র যে অংশগুলো থাকে, তন্তুগুলো থাকে, তার সঙ্গে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, যুক্ত হয়ে কি হয়, বিষুবীয় অঞ্চলে এসে অঞ্চলে জমা হয়। এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। কেন খাটো মোটা হয়, যেহেতু সে সামনে দুই প্রান্তে দুই মেরুর দিকে ধাবিত হবে, সেই জন্য কি হয়, যে শুধুমাত্র এখানে ক্রোমোজোম থাকবে, বাড়তি যে পরিমাণ হয়তো জল এখানে আছে সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে, সেটা বিয়োজন করে ফেলবে, সেজন্য এটা খাটো এবং মোটা হয়ে যায় এবং তন্তুগুলো আরো সূক্ষ্ম ছোট হয়ে যায়। এই প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। মানে কি হলো, এই যে ক্রোমাটিড গুলোর মধ্যে কি হয়, এই ক্রোমাটিড গুলোর মধ্যে আকর্ষণ কমে যায়, অর্থাৎ যে এই অংশে যে ক্রোমোজোম আছে বা ক্রোমাটিড আছে, এই অংশে যে ক্রোমাটিড আছে, এদের মধ্যে যে এতক্ষণ যে আকর্ষণ গুলো ছিল সেটা আকর্ষণ থাকবে না, তার পরিবর্তে কি হবে, বিকর্ষণ হবে। কেন হবে, কি যেহেতু দুই প্রান্তে দুইটা অংশ দুই প্রান্তে চলে যেতে হবে, সুতরাং তাদের মধ্যে একটা বিকর্ষণ তৈরি হয়। হ্যাঁ, এবং ফলে কি হয়, এই বিকর্ষণের কারণে তারা যদি দেখা গেছে যে এই বাহুগুলো হয়তো এক জায়গায় সজ্জিত, এক জায়গায় অথবা থাকলেও বিকর্ষণের কারণে কি হয়, তারা দুই প্রান্তে দুই দিকে, এটা এইদিকে বাহু মুখ করে আছে, এটা এইদিকে মুখ করে আছে। অনুরূপভাবে দেখো এই বাহুটা এইদিকে মুখ করে আছে, এটা এইদিকে মুখ করে আছে। কারণটা কি, যে মূলত যে পরস্পরকে এই বাহুগুলা বিকর্ষণ করতেছে। এখানের ক্ষেত্রে তাই দেখো, এই পাশের দুটো এইদিকে মুখ করে আছে, এই পাশের দুটো ওইদিকে মুখ করে আছে। কারণ এটা কেন হয়েছে, এদের বিকর্ষণের কারণে। হ্যাঁ, এই জিনিসটা ঘটে, যদিও এখানে সেন্ট্রোমিয়ার তখনও অবিভক্ত অবস্থায় রয়েছে। এবং শেষ পর্যায়ে কি হয়, সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় এবং কি হয়, যখন বাহুগুলো পরস্পরকে বিকর্ষণ করছে, ঠিক ওই সময় শেষের দিকে গিয়ে কি হবে, সেন্ট্রোমিয়ার যে আছে সেটা ভেঙে দুই খণ্ড হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, অর্থাৎ বিভাজনটা শুরু হয় এবং শেষ হয় কোথায় গিয়ে, অ্যানাফেজে গিয়ে। দেখো অ্যানাফেজে গিয়ে হয় কি, ভেঙে গিয়ে দুই প্রান্তে গিয়ে এটা ক্রোমোজোম গুলোকে দুই প্রান্তে সরিয়ে নিয়ে যায়। দেখো নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো এটা দুই ধরনের নামের তন্তুর কথা বলেছিলাম, এটা এক ধরনের তন্তু যেটা মাথা পর্যন্ত আছে, একটা আছে বাহুর ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত আছে, সেটা এক ধরনের স্পিন্ডল তন্তু। এই যে দুই ধরনের তন্তু এখানে দেখতেছি। এবং কি হচ্ছে কি, এখানে কি হলো, ক্রোমোজোম গুলোকে দুই প্রান্তে সরে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যাওয়ার সময় ক্রোমোজোম গুলো তোমরা তো আগের ক্লাসে পড়েছো যে ক্রোমোজোমের আকার অনুসারে এরা চার প্রকারের হয়। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, একটা সাবমেটাসেন্ট্রিক, একটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কোনটা, যদি দুইটা বাহু সমান হয়,
ক্রোমোজোমের দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাকে বলা হয় মেটাসেন্ট্রিক। ক্রোমোজোমের দুইটা বাহু যদি সমান হয় তাহলে সেটাকে বলি আমরা মেটাসেন্ট্রিক। যদি আমি যদি একটু যদি তোমাদেরকে বলি, এরকম যদি একটা বাহু হয়, এরকম যদি একটা হয়, তাহলে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। এবং এটা যদি একটা বাহু যদি ছোট হয় তুলনামূলক এটা, তাহলে এটা কিন্তু সাবমেটাসেন্ট্রিক। আর আরেকটা ক্ষেত্রে কি হতে পারে, এই বাহুটা এতখানি আছে কিন্তু এটা অল্প সামান্য একটু, এটাকে বলতেছি আমরা অ্যাক্রোসেন্ট্রিক। আর একটা আছে কি এক প্রান্তে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে মানে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। ঠিক আছে, এই 4 ধরনের ক্রোমোজোম যে আছে, এই 4 ধরনের ক্রোমোজোম কি হয় যখন অ্যানাফেজ দশাতে আসে তখন কিন্তু কি হয়, এই যে প্রথম যে মেটাসেন্ট্রিকটা আছে সেটা দেখতে তখন কি হয়, যখন টান টেনে নিয়ে যাবে তখন সেটা টান টানার সময় অ্যানাফেজ দশা থেকে ভি এর মতো হয়, আর সাবমেটাসেন্ট্রিকটা হয় এল এর মতো, আর অ্যাক্রোসেন্ট্রিকটা হয় জে এর মতো, আর টেলোসেন্ট্রিকটা হয় আই এর মতো। ঠিক আছে, এইরকম 4 ধরনের দৈহিক বা স্ট্রাকচার দেখা যায় ক্রোমোজোমগুলোর মধ্যে। ঠিক আছে, তো আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করি। আমরা প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তাহলে কি হলো, যে যখনই আমরা একটুকে পড়লাম যে মেটাফেজ দশাতে কি হয়, সেন্ট্রোমিয়ারের ভাঙন শুরু হয়, বাহুগুলো বিকর্ষণ করতেছে এবং সেন্ট্রোমিয়ারগুলো ভাঙন শুরু হয়েছে, এবং তার পরবর্তীতে কি হয়েছে, এটা কিন্তু ভেঙে গিয়ে কিন্তু দুই প্রান্তে কিন্তু ক্রোমোজোম বাহুগুলোকে দুই পাশে টেনে নিয়ে যায়, এবং টেনে নিয়ে যায় এর পরস্পরকে আলাদা করে ফেলতে, মানে সেন্ট্রোমিয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে, বাহুগুলো আলাদা হয়ে চলে গেল। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ফলে বিষুবীয় অঞ্চল থেকে এরা পরস্পর বিপরীতমুখী মেরুর দিকে যেতে থাকে, অর্থাৎ ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হয়। যেটা আমরা একটু আগে বললাম যে একটা কিছু যে এক মানে অর্ধেক অংশ এক, এটা যদি নর্থ পোল বলি আমরা, এটাকে যদি সাউথ পোল বলি, তাহলে অর্ধেক ক্রোমোজোম নর্থ পোলের দিকে যাবে এবং বাকি অর্ধেকগুলো সাউথ পোলের দিকে অগ্রসর হবে। অপত্য ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিন্নতার জন্য একসময় ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার VLJI এর মতো দেখা, যেটা আমরা ব্যাখ্যা করলাম। এবং অ্যানাফেজ দশার শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের প্যাচ খুলে এরা দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। তাহলে অ্যানাফেজ দশার শেষের দিকে কি হবে, স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তের দিকে অবস্থান নেয়, অর্থাৎ এই দশাতে আসলে কমপ্লিট হয় না, মানে যাত্রা শুরু হয়েছে, যাচ্ছে। হ্যাঁ, এবং কি হয়, এই স্পিন্ডল যন্ত্র করে কি, এই যে সেন্ট্রোমিয়ারকে টানতে টানতে নিয়ে যায়। যেমন আমরা যখন নদীতে যখন জাল ফেলি মাছ ধরার জন্য, তখন কি হয়, জাল ফেলার পর টানতে টানতে নিয়ে আসি কাছে কাছে, ঠিক ওই রকম টানতে টানতে কাছাকাছি নিয়ে যায়, যে এখান থেকে কাছে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অনুরূপভাবে এই বিপরীত মিলিত তাই, এখানেও তাই টানতে টানতে এই পাশে নিয়ে আসতেছে, এই বাহুটা এদিকে নিয়ে যাচ্ছে। এবং এই যে ক্রোমোজোমগুলো কি হয়, এই দশার শেষের দিকে কি হচ্ছে, প্যাঁচ খুলে যাওয়া শুরু করে দেয়। এখানে কিন্তু প্যাঁচটাই যে এটা যে ক্রোমাটিড আকার ধারণ করে, সাথে এরা যে পরস্পর কুণ্ডলিত হয়েছিল, এটা কিন্তু প্যাঁচ খুলে আস্তে আস্তে লম্বা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এবং পরিশেষ দশা কি আছে, টেলোফেজ দশা। টেলোফেজ মানে কি, যে এই দশাতে কি হয়, দুই প্রান্তে যখন পৌঁছে যায় তখন কি হয়, সাথে সাথে কিন্তু কি মাঝখানে উদ্ভিদ কোষের মাঝখানে একটা সেল প্লেটের মতো একটা আবরণ তৈরি হয়, এবং এটা নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন তৈরি করে ফেলে, এবং ভিতরে ক্রোমোজোমগুলো কিন্তু আস্তে কি হয়, সেগুলো আবার তার প্যাঁচ খুলে সেগুলো আবার সেই নিউক্লিয়ার রেটিকুলামে পরিণত হয়। ঠিক আছে, এখানে দেখি যে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে ক্রোমোজোমগুলোতে পানি বিয়োজন ঘটে এবং প্যাঁচ খুলে যেতে থাকায় এরা আগের তুলনায় অনেক বেশি সরু এবং লম্বা আকার ধারণ করে। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলামের গঠন করে। আমরা যেটা বললাম এতক্ষণ, যে এখানে কি পানি বিয়োজন ঘটে, সরি পানি যোজন ঘটে। আগে আমরা দেখেছি যে পানি বিয়োজন ঘটার কারণে এরা সংকুচিত হয়েছে, ছোট হয়েছে, খাটো মোটা হয়ে গেছে। দুই দশে কি হচ্ছে, পানি যোজন ঘটতেছে, মানে পানি গ্রহণ করতেছে, গ্রহণ করে কি হলে আস্তে আস্তে
খাটো থেকে লম্বা হয়ে গেল, এবং জাস্ট উল্টা প্রক্রিয়া, আগে যেটা প্রক্রিয়াটা দেখছি তার উল্টা প্রক্রিয়া এখানে সংঘটিত হয়। হ্যাঁ, নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে, এবং নিউক্লিয়াস, এই দেখো নিউক্লিয়াস এসে গেছে সঙ্গে সঙ্গে, মানে যখনই এটা দুই প্রান্তে চলে গেছে এবং নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়েছে, সাথে সাথে নিউক্লিয়াসও কিন্তু এখানে আবির্ভাব ঘটতেছে, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। মানে এটা একটা দেখতে নিউক্লিয়াসের মতোই লাগতেছে, এবং স্পিন্ডল কাঠামো ভেঙে পড়ে। স্পিন্ডল কাঠামো এর আর কোনো প্রয়োজন নেই, ফলে আস্তে আস্তে এটা ভেঙে পড়তে থাকে। ঠিক আছে, তো এটা গেল এতক্ষণ ক্যারিওকাইনেসিস, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই কয়েকটা দশাতে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এখন দেখি সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একে বলে সাইটোকাইনেসিস। এরপর বিষুবীয় তলের এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং এরা কোষ প্লেট গঠন করে, যা পরবর্তী কোষ প্রাচীর পরিণত হয়। অর্থাৎ উদ্ভিদ কিছুর ক্ষেত্রে কি হচ্ছে, কোষ প্রাচীর তৈরি করছে, কোষ প্রাচীর তৈরি করতেছে। কি হয়, যে ভেসিকেল আছে সাইটোপ্লাজমের মধ্যে, যে গোলজি বস্তু আছে, সেই গোলজি বস্তুর মধ্যে ভেসিকেল নামে একটা উপাদান তোমরা পড়েছো। সেই ভেসিকেল গুলো কি হয়, দুই কোষের মধ্যবর্তী স্থানে সজ্জিত হতে থাকে, এবং সজ্জিত হয়ে কি হয়, এটা আস্তে আস্তে সেল প্লেট বা কোষ পাতে পরিণত হয়। এখন বিষয় হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, যে কোষ পাত প্রথমে ভেসিকেল গুলো জমা হয়, জমা হলে তারপর কি হয়, সেখানে গিয়ে এসে সেলুলোজ গুলো জমা হতে থাকে, ওই ভেসিকুলের সাথে সেলুলোজ জমা হতে থাকে। ফলে কি হয়, যে মাঝখানে যে কোষ প্লেট, সেল প্লেট বা কোষপাত তৈরি হতে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে চওড়া হতে থাকে, এবং পরিশেষে গিয়ে মাঝখান দিয়ে কি হয়, এক ধরনের ট্যানিন নামে এক ধরনের উপাদান আছে, সেগুলো মাঝখান দিয়ে যুক্ত হয়। হ্যাঁ, যেটা মিডিল ল্যামিলা বলে, আমরা মিডিল ল্যামিলা বা মধ্য পর্দা বলি। তো এই সমস্ত বিভিন্ন কেমিক্যাল আছে, সেগুলো মাঝখান দিয়ে জমা হয়ে দুইটা কোষে ভিন্নভাবে পরিণত করে। আর প্রাণী কোষের ক্ষেত্রে ঠিক একইভাবে এখানে উদ্ভিদ কোষের মধ্যে যেখানে কোষ প্রাচীর তৈরি হচ্ছে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর তৈরি হয় না, দুটো আলাদা কোষ পরিণত হয়, দুটো আলাদা ভাবে তৈরি হয়ে থেকে যায়। তো এই হচ্ছে মোটামুটি সাইটোকাইনেসিস। আমরা এখন যদি একটু চিত্র, একটু ভিডিওতে যদি আমরা দেখি বিষয়টা কেমন কেমন হচ্ছে। দেখো মাইটোসিস কোষ ফেজের যদি আমরা করে দেখি, এটা হচ্ছে প্রোফেজ দশা। দেখো খেয়াল করো, প্রোফেজ দশা। প্রোফেজ দশা কি হচ্ছে, ক্রোমোজোমের যে ক্রোমোজোম গুলো আছে, সেগুলো কিন্তু কি হচ্ছে, ক্রোমোজোম গুলো আস্তে আস্তে, ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে খাটো মোটা সংকুচিত কুণ্ডলিত হয়ে, দেখো এটি সূত্রাকৃতি ছিল, এগুলো কিন্তু আস্তে আস্তে কুণ্ডলিত হয়ে গেছে, হয়ে কিন্তু খাটো মোটা হয়ে যাচ্ছে, এবং পেঁচিয়ে ছোট্ট ক্রোমাটিড বা বাহুর মতো খণ্ড অংশ তৈরি হয়ে গেল, এই যে তৈরি হয়ে যাচ্ছে প্রোফেজ দশা এটা। এরপরে হচ্ছে প্রোমেটাফেজ দশা। প্রোমেটাফেজ দশা কি হচ্ছে, এই যে স্পিন্ডল ফাইবার যেটা আছে সেগুলো তৈরি হচ্ছে, বা ট্রাকশন তন্তুগুলো তৈরি হচ্ছে, এগুলো সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করে, মানে এরা কি করতেছে, এরা কিন্তু বিষুবীয় অঞ্চলের দিকে ধাবিত হবে, সেই দিকে অগ্রসর হচ্ছে। এটা কে কাজটা সম্পূর্ণ করে, গিয়ে এই যে আমাদের স্পিন্ডল তন্তুগুলো আছে, তারা কিন্তু এই কাজটা সহযোগিতা করে। এবং এরপরে কি হচ্ছে মেটাফেজ দশা। মেটাফেজ দশায় কি হবে, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে সজ্জিত হবে, একদম পুরো দেখো সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়ে গেল, এবং টেলোফেজ দশায় গেলে দুই প্রান্তে ক্রোমোজোম গুলোকে টেনে নিয়ে যাচ্ছে, দুই প্রান্তে ক্রোমোজোম গুলো টেনে যাচ্ছে অ্যানাফেজ দশাতে, এবং টেলোফেজ দশায় গিয়ে দুই প্রান্তে যা কমপ্লিট হয়ে গেল, দিয়ে নতুন দুটো কোষে পরিণত হবে এখন। তো এই হচ্ছে মোটামুটি সাইটোকাইনেসিসের ক্ষেত্রে, দুটো সাইটোপ্লাজমের বিভাজন ঘটে দুই নতুন কোষ হবে। ঠিক আছে, তো মোটামুটি এটা হচ্ছে একটি সেল সাইকেল। ঠিক আছে, এখন আমরা দেখি মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য। মাইটোসিসের অনেক গুরুত্ব আছে, তার মধ্যে একটা আছে দৈহিক বৃদ্ধি। আমরা বলেছি যে মাইটোসিসে কি হয়, দেহের মধ্যে অনেক দেহের গঠন বৃদ্ধি হয়, ছোট একটা জীব বড় হয়ে যাচ্ছে, একটা এককোষী জাইগোট, সেটা আস্তে আস্তে অনেক বড় একটা প্রাণীতে পরিণত হচ্ছে বা উদ্ভিদে পরিণত হচ্ছে। তো এই যে দৈহিক বৃদ্ধিগুলো ঘটতেছে, এটা কিন্তু সব কিন্তু মাইটোসিসের কোষ বিভাজনের কারণে ঘটে। এরপর আছে সুশৃঙ্খল বৃদ্ধি। সুশৃঙ্খল বৃদ্ধি কি, যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোমের উপাদানগুলো, কোষীয় অঙ্গাণুগুলো একই থাকে, ফলে কি বৃদ্ধিটা সুশৃঙ্খল, এখানে কোনো বাড়তি কোনো সংখ্যা, কোনো উপাদান তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। যা আছে মাতৃজীবে বা মাতৃ অংশে, অপত্য কোষে ঠিক একই রকমের বৈশিষ্ট্য সম্পন্ন উপাদান তৈরি হবে, যেটা মিওসিসের মধ্যে যেটা হয় না। সেখানে কি হয়, সেখানে কিন্তু মাতৃকোষের চাইতে ভিন্ন ধরনের এক ধরনের
উপাদান তৈরি হয়, সেজন্য মিয়োসিসের মধ্যে কিন্তু বৈচিত্র্য আসে, কিন্তু এখানে কিন্তু এই ধরনের কোনো বৈচিত্র্য আসে না। এরপরে কি হচ্ছে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে কি জন্য, যে যে মাইটোসিসের মাধ্যমে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য বজায় রাখে, কারণ কি যে কোষের আকার আকৃতি সমান থাকে, ভারসাম্য থাকে। যেহেতু অনেক সময় দেখা যায় যে কোষের মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায়, অর্থাৎ দেখা গেল যে কোনো কোষ অ্যাবনর্মাল আচরণ করতেছে, বা কোষের ক্রোমোজোম সংখ্যা যদি সঠিকভাবে নিরূপণ হয়নি, বা সঠিকভাবে মানে বিভাজনের সময় কোনো কম বেশি হয়ে গেছে, তো এইরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু এই কোষটা নষ্ট হয়ে যাবে। সুতরাং ভারসাম্য রক্ষা, অর্থাৎ যেহেতু যেখানে ইন্টারফেস দশা আছে, মাইটোসিসে কিন্তু ইন্টারফেস দশাতে কিন্তু অনেক উপাদান তৈরি হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে যদি কোষীয় কোনো উপাদান বা কোনো অঙ্গাণুর যদি ঘাটতি পড়ে যায়, সেটা কিন্তু ইন্টারফেস দশা কিন্তু G1S এবং G2 যে অংশগুলো আছে এখানে কিন্তু সব কমপ্লিট তৈরি হয়ে যায়। আমরা মিওসিসের ক্ষেত্রে যেটা দেখি যে সেকেন্ড মিওটিক ডিভিশন হয়, ফার্স্ট মিওটিক ডিভিশন যেটা আমরা আলোচনা করব পরবর্তীতে। একটু তোমাদের হিন্টস দিই, জাস্ট এটাকে আলোচনা, যে কেন এই প্রশ্নটা আসলো, মানে এই তথ্যটা কেন এখানে আসলো। এটাই যে এটা এই জন্য আসলো যে মিওসিস বিভাজন কিন্তু দুইবার বিভাজিত হয়, আর মাইটোসিস কিন্তু একবার হয়। কেন দুইবার হয়, যখন কিন্তু মিওসিস দুইবার হয় এই জন্য যে প্রথমবার যখন কোষ বিভাজন হয় দুইটা কোষে পরিণত হয়, তখন তার মধ্যে অনেক কোষীয় উপাদানের ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতিটা পূরণ করা হয় সেকেন্ড মিওটিক ডিভিশন বা দ্বিতীয় মিওটিক ডিভিশনের মাধ্যমে। তো এই জন্য এখানে এই জিনিসটা আছে মাইটোসিস, এটা কিন্তু মাইটোসিস কিন্তু এই ঘটনাটা ঘটায়, যেখানে কিন্তু যে কোষীয় অঙ্গাণুর যে উপাদানগুলোর ঘাটতি আছে সেটা কিন্তু সব পূরণ করে ভারসাম্য রক্ষা করে। এরপর আছে জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ সৃষ্টি করতে হবে, যে জননাঙ্গ, যেমন ফুল, উদ্ভিদের ক্ষেত্রে যদি কল্পনা করি, ফুল তৈরি হয় কিন্তু মাইটোসিস বিভাজনের মাধ্যম দিয়ে, কিন্তু ফুলের মধ্যে যে গর্ভাশয় থাকে সেখানে যে ডিম্বাণু থাকে সেটা মিওসিসের মাধ্যমে তৈরি হয়। কিন্তু ফুলের যে পাপড়ি বলো, ফুলের যে পরাগধানী বলো, এগুলো সবই কিন্তু, বা গর্ভাশয়ের প্রাচীর, গর্ভাশয় সব কিছু কিন্তু এটা কিন্তু মাইটোসিস বিভাজন দ্বারা তৈরি। ঠিক অনুরূপভাবে প্রাণী কোষে তাই, তাদের যে তো ওভারি আছে, বা পুরুষ যে মেল যে পার্টগুলো আছে সবই কিন্তু কি হয়, এই মাইটোসিস বিভাজন দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে, এবং সে সাথে কি জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষের সংখ্যা বৃদ্ধি মানে কি, জনন কোষ যেটা তৈরি হয় সেটা কিন্তু অনেক সময় মাইটোসিস বিভাজন দ্বারা কিন্তু একটা থেকে অনেক সংখ্যায় পরিণত হতে পারে। একটা তৈরি হয়েছে, একটা থেকে 4টা হয়ে গেল, 4টা থেকে 8টা হয়ে গেল, একটা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এরকম সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে। সংখ্যা বৃদ্ধি করা যায় কিন্তু মাইটোসিস বিভাজনের মাধ্যমে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জনন কোষের সংখ্যাও কিন্তু মাইটোসিস বিভাজন দ্বারা, কারণ কি মাইটোসিস বিভাজনের যে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু একই থাকে, কিন্তু এখানে কিন্তু যেমন আমরা যদি ইয়ের কথা ধরি, পরাগরেণুর কথা ধরি, পরাগরেণুতে কিন্তু দুইটা কিন্তু কোষ তৈরি হয়, পরাগরেণুতে দুইটা মেল নিউক্লিয়াস তৈরি হয়। পরাগরেণু যখন বিভাজিত হয়, মানে যখন অঙ্কুরিত হয়ে যখন ফার্টিলাইজেশন বা নিষেক করতে যায়, তখন কিন্তু দুইটা মেল নিউক্লিয়াস তৈরি হয়। এটা কিন্তু মাইটোসিস বিভাজন দ্বারাই কিন্তু তৈরি হয়। এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, তখন ক্রোমোজোম সংখ্যার অর্ধেক আছে, এটা হ্যাপ্লয়েড কোষ, ওটা কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ এক সেট ক্রোমোজোম থাকলে সেটাকে বলি হ্যাপ্লয়েড, আর ডাবল ক্রোমোজোম থাকলে সেটাকে বলা হয় ডিপ্লয়েড। তো ওটা কিন্তু সবই হ্যাপ্লয়েড। তো এই যে এখানে জনন কোষের সংখ্যাটা কি হচ্ছে, এখানে বৃদ্ধি করার জন্য মাইটোসিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা। গুণগত যেটা মানে মানে আমরা বললাম যে যে মাইটোসিসের কোষ বিভাজনে যা থাকে তাই বৈশিষ্ট্য, মানে অপত্য জীবে একই বৈশিষ্ট্য আসবে। যেমন একটা ফজলিয়ামের গাছের ডাল যদি তুমি লাগাও, সেখান থেকে কিন্তু ফজলিয়ামই হবে। একটা যদি হাড়ি ভাঙ্গা আম লাগাও, গাছের ডাল কেটে সেই গাছটা কলম করে যদি লাগাও, তাহলে কিন্তু সেটা কিন্তু হাড়ি ভাঙ্গাই হবে। কিন্তু একটা যদি হাড়ি ভাঙ্গা আমের যদি বীজ নিয়ে এসে লাগাও, তাহলে কিন্তু সেই গাছটা কিন্তু হাড়ি ভাঙ্গা আম হবে না, বা না হতে পারে। কারণটা কি, যেহেতু এর মধ্যে মিওসিস বিভাজন হয়েছে, এখানে মাইটোসিস বিভাজন হয়নি। আর যেটা আমরা কলম করতেছি সেটা কিন্তু মূলত মাইটোসিস বিভাজনের মাধ্যমে তার দৈহিক বৃদ্ধি সংঘটিত হয়েছে। সেজন্য এটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল, মানে একই থাকে এটা। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এই ছিল মোটামুটি আমার আজকের ক্লাস। তো তোমাদের যদি এই সংক্রান্ত কোনো তথ্য, কোনো যদি বিষয় জানা থাকে, তুমি আমাকে ইনবক্সে আমাকে তথ্য জানাবা, প্রশ্ন করবা, আমি এটাতে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো সবাইকে ভালো থাকো, সবাই ধন্যবাদ।